तो कैसा अभिमान पिया तो कैसा अभिमान। ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर, ये घर की खिड़कियों के कांच पर उंगली से लिख जाती थी संदेशे। बिलखती रहती है बैठी हुई अब बंद रोशनदानों के पीछे। না, আজ 19 এপ্রিল নয়, আজ কোনো শুভ মহরত বা উৎসব নয়, আজ 30 মে। আজ একজনের বাড়িওয়ালি হয়ে ওঠার জীবন স্মৃতি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, যিনি আবহমান কাল ধরে চলে আসা সমকামিতাকে অন্দরমহল থেকে বাস্তবের রাস্তায় এনে দহন করেছিলেন। সিনেমা যার কাছে নিছক খেলা ছিল না, ছিল ভালোবাসার দোসর। চলচ্চিত্রের জগতে যিনি দিয়ে গেছেন হীরের আংটির মতো অনেক উপহার, চোখের বালি, রেইনকোট, সানগ্লাস, একের পর এক অসামান্য সৃষ্টি করতে করতে হঠাৎ যেন তার নৌকাডুবি ঘটে। অসুখের মাধ্যমে সব চরিত্র কাল্পনিক করে দিয়ে চলে যান চিত্রাঙ্গদা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি সবার পছন্দের পরিচালক এবং অভিনেতা ঋতুপর্ণ ঘোষ, আমাদের ঋতুদা। এই মুহূর্তে আমি মৌলি। নমস্কার, আমি দেবান্বিতা রয়েছি আপনাদের সঙ্গে অবকাশে। ঋতুপর্ণ ঘোষ, যে নামটা শুনলেই শিহরণ জাগে, তাই না? অনেক কিছু নতুন করে ভাবতে শেখা, নতুন করে চিন্তা করতে শেখা, এটাই তো দর্শন। এই দর্শন আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনের সাথে জুড়ে থাকা ছোট থেকে আরো ছোট জিনিসকে অনুভূতির ডানা দেয়। কি মৌলি, ঠিক বলছি তো? একদম। সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি কেউ নিজের করে পেয়ে থাকেন তবে তিনি ঋতুপর্ণ ঘোষ। আবার একটা জায়গায় উনি বলেছেন, বাকি জীবনটা যদি উনি ছবি না করতেন তাহলে মহাভারত পড়ে কাটিয়ে দিতেন। এই এতগুলো ভালো ভালো জিনিস যিনি নিজের মধ্যে কিছুটা হলেও আত্মস্থ করতে পেরেছেন, তার জীবন তো অসামান্য হবেই। একদমই তাই। আজ ওনার 7ম মৃত্যুবার্ষিকী। এই মুহূর্তে ওনার একটি লেখা আমার চোখের সামনে ভাসছে, সেটি পাঠ করার চেষ্টা করছি। প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না, কালোর ওপর লাল পাখির নকশা করা একটা বেড কভার ছিল বাড়িতে। সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি। তখন পাখি বলতে পারতাম না, বলতাম কাপি। প্রথম গান শিখেছিল মাসিমণি, আলো আমার আলো ওগো, চান করানোর আগে তেল মাখাতে মাখাতে। প্রথম পথের পাঁচালি কিনে দিয়েছিল পিসিমণি। পিসিমণির তখনও বিয়ে হয়নি, বাবার সব থেকে ছোট বোন, শ্যামলা রং, মোটা একটা বিনুনি। অপুদুর্কার গল্প পড়ে মনে হয়েছিল পিসিমণি আমার দিদি হলে বেশ হতো। প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখেছিল বাবা, শিখেছিল কেমন করে মহাভারত পড়তে হয়, রাজশেখর বসুর মহাভারত। সন্ধেবেলা হোমওয়ার্ক সেরে আমরা 3 জনে বসতুম, বাবা পড়তো, আমি আর ঠাকুমা শুনতাম। বাবা শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয়, শিখিয়েছিল উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাৎ কি, শিখিয়েছিল ইউ ছাড়া শুধু কিউ দিয়ে ইংরেজি বানান হয় না, শিখেছিল ইংরেজি হরফের আসল নাম রোমান। মা গান গাইতে পারতেন না, তাই সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াতো আমাকে। সেই আমার রবীন্দ্রনাথে হাতে খড়ি। মা যে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকতো না। একদিন সন্ধেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি, আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পেছনের পাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটছে মা। ঝুঁকে পড়ে দেখি মা স্কেচ করছে, বিছানার ওপাশের টেবিল ফ্যানের স্কেচ।
সেই দিনই শিখলাম 3 ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা 3 পাপড়ি মেলা ফুল। ঠাকুমা শিখিয়েছিল কাঁচা লঙ্কার রং সবুজ আর শুকনো লঙ্কার রং নাকি লাল। শিখিয়েছিল প্রথম পাতে তেঁতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে। শিখিয়েছিল গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা। পঞ্জু পিসি শিখিয়েছিল বৃহস্পতিবারের আর এক নাম বৃহস্পতিবার, আর সন্ধেবেলার পর সাপের নাম লতা। চিঙ্কু আমার ভাই প্রথম শেখালো বড় হয়ে যাওয়া। প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই। কে শিখিয়েছিল আসলে কি করে বাচ্চা হয় ভুলে গেছি। এক এক করে ছেড়ে চলে গিয়েছে যে মানুষগুলো, তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরও কষ্ট পাবো বলে এই বেঁচে থাকাটা কত সুন্দর। বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, শিবরাম, মুস্তাবা আলী। সত্যজিৎ প্রথম শিখিয়েছে ক্যামেরা দিয়ে গল্প বলা যায়, চাইলে কবিতাও। মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেল। মারা আসলে অমর, আর মা ছাড়া বাবারা বড় অসহায়। তো কথা হচ্ছে, এত কিছু শিখেও এমন একটা আস্ত অপগণ্ড তৈরি হলাম কি করে? অপগণ্ড কিনা জানি না, তবে এটা বলতে পারি ঋতুপর্ণ আমাদের সকলের প্রাণ, আমাদের সকলের প্রিয় একজন মানুষ। সময় এগিয়েছে সময়ের মতো, ঋতুপর্ণ কিন্তু আমাদের হৃদয়ে থেকে গেছেন আজীবনের জন্য। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আমরা ধীরে ধীরে তাঁর সৃষ্টির দিকে এগোবো। প্রথম ছবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে হীরের আংটি। সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরের আংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। সে আজ প্রায় 17 বছর আগের কথা। তখন আমার বয়সও অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজার হোক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টে স্ক্রিপ্ট লিখেছিলাম, কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে, রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন। আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ আজ আর নেই, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। সেই ছবিতে আমার 3 জন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড়। ডিরেক্টর হলে কি হবে? আসলে আমি ছিলাম ইউনিটের 4 নম্বর বাচ্চা। ছবি শুটিং শুরু হয়েছিল পুজোর আগে। ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে, আর তার ঠিক 1 সপ্তাহ পর সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। তার জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি। এই ক্ষোভ আজীবন আমার পিছু ছাড়বে না। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হীরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। সবাই মিলে আনন্দ করে ইন্দ্রপুরীর ক্যান্টিনে বসে পাত পেড়ে খাওয়া, তারকেশ্বরে আউটডোরে হরতালের দিন গেস্ট হাউসের উঠোনে সবাই মিলে ক্রিকেট খেলা,
মহিষাদলের আউটডোরে কোনো স্নানির জায়গা নেই বলে রাজবাড়ির প্রশস্ত কুয়োতলা। আমার তখনকার ঝাঁ চকচকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় সাধের মুক্তি, এক অন্য জগৎ, এক খেলতে যাওয়া ছুটি। ঠাকুরবাড়ির নতুন বৌঠান আফিম খেয়ে আত্মহনন করার দিন ছিল কিন্তু 8ই বৈশাখ, মানে ইংরেজির 19শে এপ্রিল। তাহলে মৌলি, ঋতুপর্ণ কি কাদম্বরী দেবীকে মনে রেখেই তাঁর দ্বিতীয় ছবির নাম 19শে এপ্রিল রাখলেন? আমার কিন্তু তা মনে হয় না। আমি শুনেছি একটা জায়গায় উনি বলেছেন উনি এমন একটি তারিখ খুঁজছিলেন যার পরদিন নতুন কিছু শুরু হয়, সেই জন্য 19 বেছেছেন। কারণ 19-এর পর আসে 20, অর্থাৎ 1-এর ঘর ছেড়ে 2-এ পদার্পণ। আর এপ্রিলের মাঝামাঝি থেকে কালবৈশাখী দেখা পাওয়া যায় বলে এপ্রিল নির্ধারণ করেন। বেশ বেশ, তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে অতিথি শিল্পী, কিন্তু দেবশ্রী প্রসেনজিতের এই ছবির একটি দৃশ্য আর কোনো সমসাময়িক ছবি থেকে এখনকার ছবি অতিক্রম করতে পারেনি। 2টো মাত্র, হ্যাঁ ঠিকই শুনছ, 2টো মাত্র টি শার্ট পরে দেবশ্রী রায় ছবি জুড়ে অভিনয় করেছিলেন, যা দেখে অবাক হয়েছিল দর্শক। মানে এভাবেও ছবি বানানো যায়? একদমই তাই, এটাই তো ঋতুপর্ণ ম্যাজিক। দেবশ্রী রায় পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। হ্যাঁ, তখন 19শে এপ্রিলের পোস্টার পড়তো ল্যাম্পপোস্টে, রাস্তার দেওয়ালে। ফেসবুক খুললেই ছবির প্রচার ছিল না তখন। ওই রাস্তায় বেরোলে দেওয়ালে অপর্ণা সেনের ছবি কি দেবশ্রী রায়ের ছবি দেখতে পাওয়া স্বর্গের অমরাবতী লাভের মতো ছিল। সেই পোস্টারগুলো এখন আর পাওয়া যায় না। शाम ढले सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। शाम ढले सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कैसे पुकारे तुझे, कैसे पुकारे। अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। टूटे मेला सावन बेला, टूटे मेला सावन बेला, आई जमुना किनारे, आई जमुना किनारे, आई जमुना किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कैसे पुकारे तुझे, कैसे पुकारे। अकेले हम नदिया किनारे। এরপর দহন মুক্তি পায় 1997 সালে। 1998 সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই ছবির 2 অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান। 1999 সালে মুক্তি পায় অশোক। এটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। বাড়িওয়ালি মুক্তি পায় 2000 সালে। এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।
মানে শুধু পুরস্কার আর পুরস্কার। এখানে কি শেষ? 2000 সালে মুক্তিপ্রাপ্ত উৎসব শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়। 2002 সালে মুক্তি পায় তিতলি। 2003 সালে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড অবলম্বনে তৈরি করেন একটি হুডনাইট রহস্য ছবি শুভ মহারাত। এই বছরই রবি ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি করেন চোখের বালি। এই ছবিতেই তিনি প্রথম বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায়কে নিয়ে কাজ করেন এবং এই দুই ছবি একইভাবে শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। অর্থাৎ প্রতি বছর একটি করে বাংলা ছবি আর ঝোলায় কমপক্ষে একটি করে পুরস্কার। শুধু কি বাংলা, 2004 সালে প্রথম হিন্দি ছবি হিসেবে আনলেন রেইনকোট। এই ছবিতেও ঐশ্বর্য রায় অভিনয় করেছিলেন, সাথে ছিলেন অজয় দেবগন। এই ছবির শুটিং শেষ হয়েছিল মাত্র 17 দিনে। ছবিটি শ্রেষ্ঠ হিন্দি ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। মানে ভাবো, প্রথম একটি হিন্দি ছবি করলেন, তাও মাত্র 17 দিনে, এবং প্রথম ছবিতেই সাফল্য। কতটা দক্ষতা থাকলে তবে এটা সম্ভব হয়? मेरे लाला आज ना जइयो यमुनार पार। मेरे लाला आज ना जइयो यमुनार पार। सकरुण विनती सुन हो माता, सकरुण विनती सुन हो माता। मेरे लाला आज ना जइयो यमुनार पार। मेरे लाला आज ना जइयो यमुनार पार। मेरे लाला आज ना जइयो। आखिर बिजोरिया गगन झंपिया दश दिशा हैला धार। आखिर बिजोरिया गगन झंपिया दश दिशा हैला धार। दश दिशा हैला धार। मेरे लाला आज ना जइयो यमुनार पार। मेरे लाला आज ना जइयो यमुनार पार। मेरे लाला आज ना जइयो। पवन भयंकर नदी जल थर थर गरजिछे विषमाकार। कान्हा मोरा मेरी मानो ना जइयो यमुनार पार। पूरब झटिका माए चुप चुप बोल जाए, बार बार सावधान करिछे हमार।
मेरे लाला आज ना जाइयो यमुनार पार 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 2007 সাল মুক্তি পায় প্রথম ইংরেজি ছবি দি লাস্ট ইয়ার, যেটাও কিন্তু প্রথম দানে কিস্তিমাত করে তুলে আনে জাতীয় পুরস্কার। পরের বছরে তাঁর বাংলা ছবি খেলাতে মনীষা কৈরালার অভিষেক ঘটান তিনি। খেলা সম্বন্ধে তার বক্তব্য শুনে নেব। ঠিক যে বয়সে সবাই ভাবে আমি বড় হয়ে গেছি, কিন্তু আসলে বড় হয় না, আমার তখন সেই বয়স। বাড়িতে গানের রেকর্ডের ডিস্কের মধ্যে একটা ছোট ইপি রেকর্ড ছিল, সুমিত্রা সেনের গাওয়া রবি ঠাকুরের গান। এক পিঠে উতল ধারা বাদল ঝরে, আর আরেক পিঠে ছায়া ঘনাইছে বনে বনে। বনে বনে ঘনায় যে ছায়া, সে তো বিকেলেরও হতে পারত, রোদ পড়ে আসা ছায়া। কিন্তু ইপি রেকর্ডটা আপন মনে ঘুরত, আর আমার চারপাশটা কেমন যেন আধার করে আসতো, যেন পাড়া জুড়োনো ঠান্ডা সনসনে হাওয়া ভেসে আসতো কোন অন্তরিক্ষ থেকে। আকবরের সভায় শুনেছি তানসেন সুর বাঁধলে মেঘাড়ম্বরে বৃষ্টি নামত ভরা গ্রীষ্মে। সেই বয়সে এই গানটি ছিল আমার মনে মনে ইচ্ছে বৃষ্টির গান। দেয়া কথাটার মানে যে মেঘ, সেই প্রথম জানলাম। আর জানলাম যে কেবল রোদেই ছায়া পড়ে না, মেঘেও ছায়া পড়ে। বিজ্ঞান তাতে কিঞ্চিত বিচলিত হলেও গানের তাতে লাবণ্য বৃদ্ধি বই কিছু হয় না। রেকর্ডে ঘুরত, সুমিত্রাদি গাইতেন, আর আমি যেন দেখতে পেতাম হলদে শাড়ি পরা একটি মেয়ে আধার করে আসা বনের দিকে মুখ করে বসে গান গেয়ে চলেছে আপন মনে। মেঘ নীল আকাশের ছায়া, সবুজ বনের ছায়া তার পীতাম্বরী আঁচলের ওপর খেলা করে চলেছে। সত্যি, বড় হয়ে গেলে মানুষ আবার বুঝি ছোট হতে চায়, ফিরে যেতে চায় বারবার সেই আধা জাগ্রত আধা বিস্মৃত শৈশব কুঞ্জে। খেলা ছবিটার অনেকটাই আসলে আমার সেই হারানো শৈশবের সঙ্গে লুকোচুরি খেলা। সেখানে আমার বাবা মা আছেন, আমার দাদু আছেন, আমাদের বাড়ির পোষা কুকুর আছে, আমার স্কুল আছে, স্কুল ছুটি আছে, অবন ঠাকুর আছেন, আর সবার সঙ্গে মিলেমিশে সেই ছায়াবনের হলদে শাড়ি মেয়েটিও আছে। পাহাড়ের কোলে বসে দূরে ঝাপসা হয়ে আসা গিরিদিগন্তের দিকে চেয়ে সে মেয়ে আপন মনে গায়, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। খেলার গল্পটা মাথার ভেতর কোন একটা মোক্ষম খুপড়িতে গিয়ে বাসা বেঁধেছিল জানি না। তবে কবে যেন একদিন আকাশে নীল মলাটের একটা নালন্দা ফুলস্কেপ খাতার পাতায় তাড়াহুড়োর হাতের লেখায় সেটা একটা গোটা চিত্রনাট্যের খসড়া হয়ে গেল। ছবির গল্পটা একজন নতুন ফিল্ম মেকারকে নিয়ে। আমারই মতো তার অনেক স্বপ্ন,
আর সেই সঙ্গে স্বপ্ন দেখার ঝক্কি। সেও আমারই মতো একজন বড় যে ধরে নিয়েছিল তার কোনোদিন ভাব হবে না কোনো ছোটর সঙ্গে। বহুদিন পর্যন্ত ভাবতাম ছবিটা যদি কখনো হয়, এক যে আছে রাজা নাম দিলে কেমন হয়। খেলার শুটিং শুরু হলো নভেম্বর মাসে, প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে। তখন বুম্বা, মানে আপনাদের প্রসেনজিৎ, ওখানেই থাকে। দোতলাটায় ওর বাসস্থান, একতলাটা অফিস, আর খালি পড়ে থাকা তিনতলাটা দখল করে নিলাম আমরা। রং হচ্ছে, পর্দা লাগানো হচ্ছে, আমার বাড়ি থেকে ফার্নিচার আসছে, ছবি আসছে, ফিল্ম পোস্টার, সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের পাঁজা, ঠিক যেমনটি একজন আজকালকার শহুরে রুচিবান এক্স অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকারের হওয়ার কথা। মুম্বার সে সময়টা ইচ্ছে করে একটা লম্বা ব্রেক নিল, প্রায় 1.5 মাসের। হাতের সব শুটিংগুলো গুটিয়ে ফেলল তাড়াতাড়ি, যাতে রাজার মতো মানানসই লম্বা চুল আর দাড়ি রাখতে পারে, অন্য কোনো ছবির কন্টিনিউটিকে ডিস্টার্ব না করে। যতদিন খেলার শুটিং চলেছে অন্য কোনো ছবি শুটিং করেনি বুম্বা। টানা 1.5 মাস পর আউটডোর থেকে যখন আমরা ফিরলাম, তখন বুম্বা 1.5 বছরের ছেলে, ওকে দেখে চিনতে পারিনি। কলকাতায় মনীষা আর বুম্বার কাজ ছিল 7 দিনের, ওই বালিগঞ্জের বাড়িতে। ছবিতে মনীষার নাম বলেছি বোধহয়, শিলা, রাজা স্ত্রী। রাজা ছবি নিয়ে ব্যস্ত, নতুন নালক নিয়ে ব্যস্ত, শিলা বেচারার একা একা সময় কাটে না। ছায়া ঘনাইছে বনে বনে। এবছরেই তিনি আরও একটি সিনেমা বানান, সব চরিত্র কাল্পনিক। সব চরিত্র কাল্পনিকের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো কবিতা। কবিতার মাধ্যমে এখানে কবি স্বামীকে আবিষ্কার করেছে রাধিকা। চিত্রনাট্যের অভিনব বিন্যাস চলচ্চিত্রটিকে আলাদা মাত্রা প্রদান করেছে। ঋতুপর্ণ আমাদেরকে ক্রমাগত নিয়ে গেছেন অতীত থেকে বর্তমানে, স্বপ্ন থেকে জাগরুক অবস্থায়, কল্পনা থেকে বাস্তবে, বাস্তব থেকে পরাবাস্তবে। নিয়ে গেছেন শিল্পের জন্মবেদনার খুব কাছাকাছি, ঠিক যেখান থেকে জন্ম নেয় কবিতা। মৃত্যুর নিস্পৃহ শীতল ছায়ায় কবি এবং কবিতাকে চলচ্চিত্রের পর্দায় কেউ আগে এমনভাবে অনুসন্ধান করেনি, এবং এই প্রসঙ্গে তিনি লিখছেন, কবিতা অবলম্বন করে একটা কাহিনী নির্মিত হতেই পারত, তার মধ্যে অভূতপূর্ব কিছু নেই, ফলে সেটা খবর নয়। খবর বলে যেটা আমি মনে করি সেটা হলো এই কবিতাগুলোর রচয়িতা প্রসঙ্গ। দুর্ভাগ্যবশত সব চরিত্র কাল্পনিকের নানাবিধ ডামাডোলে সেই উজ্জ্বল নামটি অত্যন্ত দীনভাবে উপস্থিত। কবিতাগুলো জয়ের লেখা। জয় মানে আমাদের জয় গোস্বামী। চিত্রনাট্যটির প্রথম খসড়া লেখা হয়েছিল আজ থেকে বহু বছর আগে, 19শে এপ্রিল আর দহনের মধ্যবর্তী সময়ে। তখনও জয়ের সঙ্গে আমার অকপট বন্ধুত্বতা গড়ে ওঠেনি। আমি জয়ের কবিতার গুণমুগ্ধ ভক্ত, আর 19শে এপ্রিলের সুবাদে জয় আমার নামটুকু জানে মাত্র। চিত্রনাট্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র আছে, নন্দর মা। অভিনয় করেছেন সোহাগ সেন। নায়ক কবি ইন্দ্রনীল নন্দর মাকে নিয়ে একটি কবিতা লেখে। ছবিতে সেই কবিতার একটা আদরচ্ছন্ন মায়াময় ভূমিকা আছে। কবিতাটি লিখে দেওয়ার পর জয়কে আমি একটা অনুরোধ করেছিলাম, ছবিটা না হওয়া অবধি কবিতাটা কোথাও ছাপিও না জয়। আজ 12 বছর পর ছবিটা হলো। জয় অঙ্গীকার ভঙ্গ করেনি, করলাম আমি। এই সংখ্যায় নন্দর মা কবিতাটি দিলাম। রোববারের তরফ থেকে এটা 2008-এর একটি অনবদ্য উপহার। ও, আরেকটা কথা মনে পড়ে গেল। কবিতাটি দেওয়ার পর খামের উপর জয় একটা কথা লিখে দিয়েছিল, ঋতু, আমি তোমার গৌরী প্রসন্ন। বাহ, বেশ বললে। আসলে ঋতুপর্ণ স্বল্প আয়ু নিয়ে আমাদের মধ্যে এলেও তিনি আমাদের বাংলা চলচ্চিত্র জগতে যে সকল মণিমাণিক্য ছড়িয়ে গেছেন তা আমাদের মনে তাকে দীর্ঘজীবী করে তুলেছে।
ঋতুপর্ণ তাঁর বানানো যে গোটা কয়েক চলচ্চিত্র নিয়ে তৃপ্ত ছিলেন তাদের একটি আবহমান, কিছু চিরকালীন সম্পর্ক এবং অনুভূতি যেগুলো যেগুলো সময়ের সাথে বদলায় না, বরং একইভাবে বিরাজ করে যুগ যুগ ধরে। তাদের কথা ঋতুপর্ণ বলতে চেয়েছেন এই চলচ্চিত্রে। এখানে সমান্তরাল প্রবাহে তিনি এঁকেছেন দুটো আখ্যান এবং 3টি সময়ে পরিভ্রমণের চিত্র। একদমই তাই। রবীন্দ্রনাথ প্রসঙ্গে উনি বলেছেন, রবীন্দ্রনাথের বিষয়ে সবচেয়ে ভালো ব্যাপার এই যে রবীন্দ্রনাথকে পড়লে বাংলা ভাষা তো ভালোভাবে শেখাই যায়, সাথে আরও একটি ভাষা শেখা যায়, ব্রজবুলি ভাষা। এবং এই কারণেই হয়তো ভানু সিংহের পদাবলী রবীন্দ্রনাথের অন্যান্য লেখার থেকে আমার কাছে ছোট থেকেই একটু বেশি প্রিয়। এবং দেখো, তিনি এতটাই ভালোবেসে ফেললেন এই ভাষাকে এবং তার পাশাপাশি রপ্ত করলেন যে মেমোরিজ ইন মার্চ সিনেমাতে একটি গানও লিখে ফেললেন ব্রজবুলি ভাষায়, যে গানটা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়, ভীষণ কাছের, ভীষণ প্রাণের। চলো গানটা শুনি। बहु मनोरथ साजो अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारे ये कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारे सखी हम कबहु ना अभिसारे जाऊं दुखला एतक सहन नहीं पाऊं वृथा मनोरथ साजो अभिसारे पहलू सुनील बेस काजर नयन सलाज बयानी कुसुमे सजानु के फिर आजू मोहन अभिसारे जाऊं सखी बोल एतक दुख कहाँ पाऊं নির্মাতা হিসেবে ঋতুপর্ণ ঘোষ ক্রমাগতভাবে তার চলচ্চিত্রকে ভেঙেছেন, গড়েছেন, চলচ্চিত্রের নতুন কোনো অনুভবকে স্পর্শ করতে চেয়েছেন। নির্মাণ যাত্রার শুরুতে প্লট নির্ভর গল্প বলার যে ভঙ্গিটি তিনি রপ্ত করেছিলেন, একসময় সেটিও ভেঙে ফেলতে শুরু করলেন। চলচ্চিত্রদের শুধু একটি গল্প নয়, এর বাইরেও এটি একটি গভীরতর জীবনবোধ, দর্শন, অনুভূতি এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ নতুন কোনো অভিজ্ঞতা। সেদিকেই তার চলচ্চিত্রকে এক পর্যায়ে ধাবিত করতে শুরু করেছিলেন। স্বপ্ন, স্মৃতি, কল্পনা, অতীত, বর্তমান এমন অনেকগুলো স্তরে একই সময়
ঠিক একই সময়ে পরিভ্রমণের সক্ষমতা নিয়ে এই নতুন পর্যায়ে তার প্রথম চলচ্চিত্র ছিল সব চরিত্র কাল্পনিক। এই প্রচেষ্টা আরও বেশি পূর্ণতা পায় আবহমান চলচ্চিত্রে এবং এর একটি চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই চিত্রাঙ্গদায় 2012 সালে। একই বছরে তিনি হিন্দি ছবি সানগ্লাসও নির্মাণ করেন। একটা জিনিস লক্ষ্য করেছো, বছরে একটা বা দুটো করে সিনেমা তিনি বানিয়ে চলেছিলেন ক্রমাগত। অর্থাৎ সিনেমা তৈরিতে তার কতখানি উন্মাদনা ছিল, প্রতি মুহূর্তে নিজেকে সৃষ্টির মধ্যে ডুবিয়ে রাখতেন। তবে এবার তিনি ঝুঁকলেন সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে, বানিয়ে ফেললেন জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি প্রসঙ্গে ঋতুপর্ণ ঘোষের একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলছেন, জোড়াসাঁকোতে শুটিংয়ের প্রথম দিন একটি ঘরের তালা খুলতে গিয়ে আর চাবি মিলছে না। আমি তখন দূরে বসে দেখছি। হঠাৎ আমার মন যেন বলে উঠল, যে চাবি দিয়ে রবীন্দ্রনাথকে খোলা যায় সে চাবি হয়তো আমি এখনো পাইনি। সত্যি কতখানি গভীর একটা কথা তিনি অকপট সহজে বলে দিলেন। সত্যি রবীন্দ্রনাথকে হয়তো খোলা সহজ কথা নয়। আজকের আলোচনার একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। আমি দেবানিতাদিকে অনুরোধ করব একটি কবিতা দিয়ে শেষ করতে। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁল, যদিও এই প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার। এবার ঠোঁটে মিলেছে আশ্রয়, যেমন সব ভয়ের গল্পে দৈত্য দানব রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। তবু খুব ভিতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ নিশুম্ভের। প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাবো, দ্বিতীয় বলে হাত পাততে শেখ। আসলে তুমি দীর্ঘশালম্বী, সবার মাথা ছাড়িয়ে দুর্বল। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, আর যা কিছু অকিঞ্চিত কর, আর যা কিছু অকিঞ্চিত কর। সুজাতা গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা, যা বসুর সিনেমায় ব্যবহৃত হয়েছিল, সেটি আমি আবৃত্তি করার চেষ্টা করলাম। এবার চলে যাব মৌলির কাছে কিছু শোনার আবদার নিয়ে। ঋতুপর্ণ ঘোষ মারা গেলে শ্রীজাতর এই কবিতাটি দিয়েই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেটাই শোনাই তবে। রাখাল ও রাখাল মথুরা প্রধান, বাঁশির কুহরে তোলা গান কুড়িয়ে ফেরে কি ফুলওয়ালি। নগরীর পথেও বাতাসে পরজনমের কথা ভাসে, রাধিকা হবে না বনমালী। বরিশনে ধুয়ে যাওয়া গৃহ যত ছিল ব্যথা ও সমীহ, পরিশেষে ফুল হয়ে ওঠে। তোমাকে সাজিয়ে নিয়ে সখী ফেলে রাখি ময়ূর পালকি, ফেরাতে এসেছি আজ গোঠে। শরীরে কি মানায় বিরহ, আকাশ ঘনায় অহরহ, অসময়ে আগুনের মাসে। সে রাখাল নাকি বহুরূপী, বাঁশি শুধু বলে চুপি চুপি। ঋতু যায়, ঋতু ফিরে আসে। रंग भीगी ब्रिज बाला विलोल विधु, अबीर गुलाल सारी शाम मारे पिचकारी। रंग भीगी ब्रिज बाला विलोल विधु, कान्हा संग खेले होरी आज ब्रिजपुर। Hori
पिचकारी रंग भीगी ब्रिज बाला बिलाल विधु पिकाकुल मुखारित निपावन पुलकित वसंत समीराना बहे सुमधुर पिकाकुल मुखारित निपवन पुलकित वसंत समीराना बहे सुमधुर श्याम संग होरी खेले आज ब्रिजपुर श्याम संग होरी खेले आज ब्रिजपुर